আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি বেশ স্পেশাল একটা ফোন। এটা হচ্ছে পোকো X7 Pro এর আয়রন ম্যানের এডিশন, যেটা মার্ভেল কলাব করেছে পোকো এর সাথে। তো বেসিক্যালি এটা রেডমি টার্বো 4 এর একটা রিব্র্যান্ডেড বা পোকো ফাইট ভার্সন বলা যায়। রেডমি টার্বো 4টাকেই রিব্র্যান্ড করে পোকো X7 Pro নামে বাজারে ছাড়া হয়েছে। তো আপনারা এই যে ভার্সনটা রয়েছে আয়রন ম্যানের লিমিটেড এডিশন সহ আরও তিনটা যেই রেগুলার কালার রয়েছে সেগুলো পেয়ে যাবেন আমাদের আজকের স্পন্সর টেক এন্ড টক ভিডিওতে। টেক এন্ড টক ভিডিওকে নিয়ে একটু কথা বলে নিচ্ছি, বিকজ তারা কিন্তু যে কোনো ধরনের ডিভাইস বা স্মার্টফোন একদম ফ্যাক্টরি যে সিল্ড বক্সগুলো রয়েছে সেই অবস্থাতে আপনার কাছে এনে দিবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমাদের আজকের এই ডিভাইসটার রিভিউ। দেখা হচ্ছে ছোট্ট একটি আনবক্সিং ভিডিও দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলের শর্ট সেকশনে, অথবা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা টিকটক হ্যান্ডেলে। সেখানে আমরা প্রত্যেকটা ডিভাইসের আনবক্সিং ভিডিও শেয়ার করে থাকি। নাও ব্যাক টু দ্য ফোন। তো এই ডিভাইসটা হাতে নিলে প্রথমে আপনার যে ফিলটা আসবে বেশ প্রিমিয়াম এবং লাক্সারিয়াস একটা ডিভাইস মনে হবে। আর এই ডিভাইসটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালোভাবে করা। এটার যে ওয়েট রয়েছে 193 গ্রাম বা 195 গ্রাম, সেটা কিন্তু হাতে তেমন একটা ফিল হয় না। এবং এটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। তো আমরা যদি এই ডিভাইসটার উপর দিকে দেখি, এখানে থাকছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, রয়েছে আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। ডান পাশে রয়েছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনটাতে কিন্তু আগেই বলেছি একটা রেড কালারের বাটন ইউজ করা হয়েছে, যেটা বেশ আই ক্যাচি লাগে। আর আমরা যদি বাম পাশে দেখি, পুরোপুরি ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, এখানে কোনো কিছুই দেওয়া হয়নি। নিচের দিকে তাকালে দেখতে পাবো ডুয়েল সিম স্লট, রয়েছে একটা প্রাইমারি মাইক, রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। এই ডিভাইসটা কিন্তু প্রিমিয়াম মনে হলেও এটা টোটালি প্লাস্টিক বিল্ডের একটা ডিভাইস। এটার ব্যাকশেল থেকে শুরু করে এটার যে ফ্রেম রয়েছে টোটালি প্লাস্টিক বিল্ডের। বাট প্লাস্টিক বিল্ডের হলেও এটার যে সাইড ফ্রেমটা রয়েছে সেটা ম্যাট কালারে থাকায় বেশ প্রিমিয়াম দেখা যায়। আর যদি আয়রন ম্যান এডিশন নিয়ে আমি কথা বলি, সেখানে এই যে পাওয়ার বাটনটা রয়েছে এটা কিন্তু একটা রেড অ্যাকসেন্ট দেয়। তো এটা বেশ আই ক্যাচি লাগে আমার কাছে। তাছাড়া আমি যদি এইটার হচ্ছে পেছনের সাইডে যে ডিজাইনটার কথা বলি, এখানে আয়রন ম্যানের যে এনভেলমটা রয়েছে সেটা আসলে মনে হতে পারে যে একটু উঠে আছে বা একটু হাতে লাগবে, বাট এটা অ্যাকচুয়ালি টোটালি ফ্ল্যাট। এটা হাতে লাগে স্পট হিসেবে। তো এটা যদি প্লাস্টিক বিল্ডের একটা ফোন, বাট এটার ফ্রন্ট সাইডে কিন্তু গরিলা গ্লাস 7 দেওয়া রয়েছে প্রোটেকশনের জন্য। আর এটা কিন্তু IP68 এবং IP69 রিজিওনাল ভেদে এই আইপি প্রোটেকশন আপনাকে দিবে। সো পানি টানি নিয়ে আসলে টেনশন করার কোনো দরকার নেই। আপনি এটা ইজিলি চাইলে ভিজাতে পারবেন, ধুইতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমার পরামর্শ থাকবে যে এই যে ডিভাইসগুলো রয়েছে, মিড রেঞ্জের যে ডিভাইসগুলো রয়েছে, সেগুলো আসলে পানির মধ্যে না চুবিয়ে ইউজ করার জন্য। বিকজ বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারে আসলে কখন কোন সময় কি হয়ে যায় ঠিক বলা যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে স্পেশাল এডিশনটা রয়েছে সেটার সাথে যে ব্যাক কভারটা আসে, সেটা আসলে এই ডিভাইসটাকে সাম হট একটা প্রোটেকশন দিচ্ছে, স্পেশালি এটার বাম্পারের দিকে। বাট এই যে ব্যাক সাইডটা রয়েছে ওইটা প্রায় ওভারঅল পুরোটাই বলা যায় এক্সপোজ অবস্থা থাকে। সো সেক্ষেত্রে হয়তো কোনো কিছুর সাথে বাড়ি খেতে পারে বা হাত থেকে পড়ে যেতে পারে, তখন কিন্তু এই যে সুন্দর ডিভাইসটা এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। তো এইটা এড়ানোর জন্য আমি সাজেস্ট করবো একটা টিপিউ যে ক্লিয়ার কেসগুলো রয়েছে, যেগুলো নর্মাল ভ্যারিয়েন্টের সাথে আসে, তো সেইগুলো ইউজ করার জন্য। এক্ষেত্রে আপনার ডিভাইসটা প্রোটেক্টেড থাকবে এবং আপনার যে ব্যাক সাইডটা রয়েছে সেটা অলওয়েজ ক্লিন থাকবে। যেহেতু এটা প্লাস্টিক বিল্ডের একটা ডিভাইস, সো স্ক্র্যাচ কিন্তু খুব সহজেই পড়তে পারে, এইটা অবশ্যই মাথায় রাখবেন। নাও মুভিং টু ইটস ডিসপ্লে। এখানে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা রেডমি টার্বো 4 এর মতোই সেম ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এই ডিসপ্লের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অপটিক্যাল একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এটার স্পিড নর্মাল অন্যান্য যে অপটিক্যাল সেন্সরগুলো রয়েছে সেগুলোর মতোই মনে হয়েছে। আর এটার যে পজিশনিং সেটা আমার কাছে কিছুটা লোয়ার মনে হয়েছে। এটার পজিশনিং যদি আরেকটু উপরের দিকে হতো তাহলে একদম খাপে খাপ ময়নার বাপ হয়ে যেত আর কি। এখানে থাকছে 1.5K রেজলিউশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। তাছাড়া এতে HDR10 অথবা ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। তবে একটা বিষয় দেখে অবাক হলাম, সেটা হচ্ছে এই রেঞ্জের ডিসপ্লেতে শাওমি এখানে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দেয় নেই। নর্মালি এই প্রাইস রেঞ্জের ডিসপ্লেগুলোতে কিন্তু এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দেখা পাওয়া যায়। তো এখানে শাওমি সেই টেকনোলজি ইউজ করে নেই, এখানে অ্যাডাপটিভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো এইটা আপনাকে হয়তো এলটিপিওর মতো এতটা ব্যাটারি সেভিংস দিবে না, বাট আসলে কিছু না থাকার থেকে কিছু থাকা বেটার। যারা সারাদিন ফোনের মধ্যে পড়ে থাকেন, সারাদিন ফোনের মধ্যে চোখ পড়ে থাকে, তাদের চোখের সুরক্ষার জন্য এখানে টিউভি এর 3টা সার্টিফিকেশন দেওয়া রয়েছে। সেগুলো হচ্ছে সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফিকেশন, রয়েছে লো ব্লু লাইট সার্টিফিকেশন, যেটা হার্ডওয়্যার বেসড একটা সলিউশন। তাছাড়া রয়েছে ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন। এছাড়াও এখানে রয়েছে 1920 হার্জের PWM ডিমিং, যেটা আপনার আই স্ট্রেনকে কমিয়ে দিবে। এই ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি 446 ppi হওয়াতে বেশ শার্প ইমেজ প্রোভাইড করছিল এটা। অ্যান্ড কালারও আমার কাছে ক্লোজ টু ন্যাচারাল লেগেছে, অ্যাজ এখানে DCI P3 এর
হোয়াইট কালার গ্যামোডে সাপোর্ট রয়েছে। পোকো ক্লেম করছে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 32 নিটস, বাট HBM মোডে আপনি অ্যারাউন্ড 1300 থেকে 1400 নিটসের মতো ব্রাইটনেস পাবেন, যেটা ইনডোর এবং আউটডোরে বেশ ভালো ভিজিবিলিটি আপনাকে দিবে। আর সাউন্ডের জন্য এতে দেওয়া রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে গুড এনাফ মনে হয়েছে। এই পোকো সিরিজের ফোনগুলো কিন্তু আমরা চিনে থাকি এর কম টাকায় বেশি পারফরমেন্সের জন্য, তো এখানেও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। পোকো X7 Pro ইউজ করা হয়েছে MediaTek 8400 আলট্রা চিপসেট। এই চিপসেটটা মিডিয়াটেকের গত বছরের ফ্ল্যাগশিপ চিপসেট ছিল। আমি আমার এই চ্যানেলে যে টার্বো 4 এর রিভিউ দেওয়া হয়েছে সেখানে আমি দেখিয়েছি যে আনটুটুতে টার্বো 4 স্কোর করেছিল অ্যারাউন্ড 17 লাখের মতো, কিন্তু এই ডিভাইসটা সেম চিপসেট হওয়া সত্ত্বেও কিছুটা কম স্কোর করছিল আনটুটুতে এবং গিগবেঞ্চে। তো আমরা এখন আনটুটু এবং গিগবেঞ্চ স্কোরগুলো দেখে নিই। এই ডিভাইসটা আনটুটুতে স্কোর করেছে 16,18,778, যেখানে সেম চিপসেট দিয়ে রেডমি টার্বো 4 স্কোর করেছিল 17 লাখের উপরে। আর গিগবেঞ্চে এটা সিঙ্গেল করে স্কোর করেছে 1545 এবং মাল্টি করে 6077। তো আমরা যদি রেডমি টার্বো 4 এর যে সিনথেটিক বেঞ্চমার্কগুলো রয়েছে সেটার সাথে এই যে পোকো X7 Pro রয়েছে এটার সিনথেটিক বেঞ্চমার্কের যে স্কোর সেটা মিলালে আমরা দেখতে পাই যে এটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম স্কোর করেছে। এটা আসলে বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে OS অপটিমাইজেশন। নর্মালি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো কিন্তু একটু ফাস্টার হয়ে থাকে কম্পেয়ার টু গ্লোবাল ভ্যারিয়েন্ট, তো এই জন্য হয়তো এটা কিছুটা কম স্কোর করেছে। ওভারঅল ডে টু ডে লাইফে আপনি তেমন কোনো পার্থক্য পাবেন না। এই ফোনটা যথেষ্ট স্মুথ এবং এর পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। পাবজিতে হাই সেটিংসে 60 FPS দিচ্ছিল, তবে এখানে আমি 90 FPS আশা করেছিলাম। কল অফ ডিউটিতে এটা অলওয়েজ 100+ FPS দিচ্ছিল। গেমিং এর টাইমে এটা নর্মালের থেকে কিছুটা বেশি হিট জেনারেট করছিল, স্পেশালি ক্যামেরা বাম্পের আশেপাশে। আর থ্রটলিং হচ্ছিল 45 থেকে 60 মিনিট টানা হেভি ইউসেজের পরে, তবে সেটা বেশ অ্যাগ্রেসিভ ভাবে না। ওভারঅল যারা হেভি ইউজার্স এবং যারা গেম খেলেন ফোনের মধ্যে আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে এই ডিভাইসটা, এবং যারা রেগুলার টিপিক্যাল ডে টু লাইফ ইউজ করেন তাদের জন্য তো আসলে কোনো কথাই নেই। পোকো X7 Pro তে আপনারা র্যামের অপশন পেয়ে যাবেন দুইটা, 8GB এবং 12GB, আর স্টোরেজের অপশন থাকছে 256GB এবং 512GB। তো স্টোরেজ আপনি যেটাই নেন না কেন সেখানে UFS 4.0 স্টোরেজ টাইপ থাকবে। আর আমার হাতে থাকা যে আয়রন ম্যান এডিশনটা রয়েছে এটা অনলি একটা ভ্যারিয়েন্টেরই হয়, 512GB। আউট অফ দি বক্স এই ডিভাইস আপনি পেয়ে যাবেন HyperOS 2, যেটা বেসিক্যালি Android 15 বেসড। এটা Xiaomi কাস্টমাইজড একটা OS। তো এই OSটা আমার কাছে যথেষ্ট ভালো এবং স্মুথ মনে হয়েছে, কোনো ল্যাগ বা কোনো ধরনের হ্যাং আমি এখান থেকে পাই নাই। আর এই ডিভাইসটা কিন্তু একটা গ্লোবাল ভ্যারিয়েন্টেড ডিভাইস, সো এখানে কোনো ধরনের যে ব্লোটওয়্যারগুলো রয়েছে সেই ব্লোটওয়্যার ইস্যু নাই। আর যে নোটিফিকেশন ডিলের আরেকটি ইস্যু ছিল যেগুলো চাইনিজ ভ্যারিয়েন্টে অহরহ হয়ে থাকে, এখানে এই ধরনের নোটিফিকেশন ডিলের ইস্যু নেই। আমি অ্যাটলিস্ট আমার যে 4 থেকে 5 দিনের ইউসেজ রয়েছে সেখানে আমি পাই নাই। তো এই ডিভাইসটা ওভারঅল পারফরমেন্স, ইউজার ইন্টারফেস বা OS সব দিক থেকে আমাকে বেশ স্যাটিসফাইড করেছে। নাও মুভিং টু দ্য ক্যামেরা, রেডমি টার্বো 4 এর কিন্তু একটা রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে এই পোকো X7 Pro। যদিও এটা রিব্র্যান্ডেড ভার্সন এবং এর ক্যামেরা সেটআপের যে সেই সেম ডুয়াল ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল এবং যেই আলট্রা ওয়াইড ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, বাট রেডমি 4 এ কিন্তু হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিংটা এখানে কিন্তু RGB LED রিং দেওয়া ছিল, বাট এখানে এই পোকো X7 Pro তে আপনারা এই RGB LED রিং পাচ্ছেন না। তো যারা এরকম একটু লাইটিং টাইটিং পছন্দ করেন, একটু ঝাঁকানাকা পছন্দ করেন, এইটা তাদেরকে একটু হতাশ করবে। তো আমি যদি ক্যামেরার দিকে দেখি, প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল f1.5 অ্যাপারচারের। ডে লাইটে বেশ ডিটেইলড অ্যান্ড শার্প ফটো দিচ্ছিল, বাজেট অনুযায়ী বেশ ভালো বলা যায়, তবে ডাইনামিক রেঞ্জের কিছুটা কমতে পেয়েছি। আইসোদিং একটা কালার পাবেন এতে, যেটা সোশ্যাল মিডিয়া রেডি বলা যায়। লো লাইটেও একটু লাইট পেলে এটা ভালো ফটো দিতে পারে, তবে ডিটেলস অ্যান্ড শার্পনেসে কিছুটা ঘাটতি ছিল। মাঝে মধ্যে ব্রাইট সাবজেক্টে ওভার এক্সপোজড হয়ে যাচ্ছিল, যা ম্যানুয়ালি ঠিক করতে হয়। বাট ছবিগুলোর কালার ডে লাইটের মতোই বেশ পাঞ্চি অ্যান্ড পপি ছিল, যেটা আপনি ইনস্ট্যান্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন কোনো কালার কারেকশন ছাড়াই। আলট্রা ওয়াইডে থাকছে 8 মেগাপিক্সেল f2.2 এর ক্যামেরা, যেটা কাজ চালানোর মতো একটা সাপোর্ট আপনাকে দিবে। ডিটেলস অ্যান্ড শার্পনেস ওভারঅল কম পাচ্ছিলাম, অ্যান্ড মেইন লেন্সের সাথে কালার কিছুটা ডিফারেন্স ছিল। আর লো লাইটে এটা তেমন আলো ক্যাপচার করতে পারে না, যার ফলে কিছু এরিয়া অন্ধকার থাকে, যেটা আবার প্রাইমারিতে ইজিলি দেখা যায়। এই ডিভাইসের প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন আপ টু 4K 60 FPS এ, অ্যান্ড এইটার ভিডিওর কোয়ালিটি সারপ্রাইজিংলি আমার কাছে বাজেট অনুযায়ী বেশ ভালো মনে হয়েছে। এই ডিভাইসের ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল f2.2 এর ক্যামেরা। এই ক্যামেরা থেকে ডে লাইটে যে ফটো পাচ্ছিলাম সেগুলো অ্যাবভ অ্যাভারেজ ছিল, মানে ডিটেলস অ্যান্ড শার্পনেস একটু কম, বাট ফেলে দেওয়ার মতো না। লো লাইটেও সেম, প্রত্যেকটা ফটোতে নয়েজ বা গ্রেইন থাকছে, অ্যান্ড শাটার স্পিড কমে যাওয়াতে ফটো তুলতে কিছুটা ডিলে হচ্ছিল। ওকে, অনেক কিছু নিয়ে কথা হলো, অনেক কিছু জানতে পারলাম। নাও হোয়াট অ্যাবাউট ব্যাটারি? এই ডিভাইসের ব্যাটারি নিয়ে একটু কাহিনী হয়েছে। সেটা হচ্ছে এই ডিভাইসটা কিন্তু রেডমি টার্বো 4 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন। তো রেডমি টার্বো 4 এ 6550 mAh ব্যাটারি দেওয়া থাকে, অ্যান্ড ওইটা কিন্তু একটাই ভ্যারিয়েন্ট, চাইনিজ ভ্যারিয়েন্ট। বাট
এই যে পোকো X7 Pro রয়েছে এখানে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে ইন্ডিয়ান। তো এই গ্লোবাল ভেরিয়েন্ট ইনক্লুডিং দিস আয়রন ম্যান স্পেশাল এডিশন, এখানে আপনি পেয়ে যাবেন 6000 mAh ব্যাটারি। আর যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন 6550 mAh ব্যাটারি। তো আমি যদি বলি অ্যারাউন্ড 550 mAh ব্যাটারি আপনারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে বেশি পাবেন। সো ওইটা আপনাকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে বেশি একটা ব্যাকআপ দিবে। নর্মালি এই যে আয়রন ম্যান এডিশন রয়েছে, তো এখানে যে 6000 mAh ব্যাটারি রয়েছে এটা দিয়ে আমি অ্যারাউন্ড 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি রেগুলার ইউসেজে। আর আমি যদি স্ক্রিন অন টাইমের কথা বলি হেভি ইউসেজে আমি 7 থেকে 8 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়েছি। তো আনফর্চুনেটলি এই যে আয়রন ম্যান এডিশনটা রয়েছে অথবা আদার্স যে রিজিয়ন রয়েছে সেখানে কিন্তু আপনি ইনবক্সে যে চার্জার বা চার্জিং যে অ্যাডাপ্টার রয়েছে সেটা আপনি পাবেন না। বাট কিছু কিছু রিজিয়নে আবার যেই চার্জিং অ্যাডাপ্টার পাওয়া যায় সেখানে আপনি 90 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন। তো সেই 90 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দিয়ে আপনি এই যে ডিভাইসটা রয়েছে পোকো X7 Pro, একে 45 মিনিটসে 0 থেকে 100% পর্যন্ত ফুল চার্জ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের পোকো X7 Pro এর একটা রিভিউ। এখন আসা যাক মূলত এই ডিভাইসটা কাদের জন্য। আপনার যদি প্রাইমারি কনসার্ন ক্যামেরা হয়ে থাকে আমি বলবো এই ডিভাইসটা স্কিপ করে বেটার হবে, বিকজ এই প্রাইস রেঞ্জে আপনি বাজারে আরেকটু বেটার ক্যামেরাওয়ালা ফোন পেয়ে যাবেন, হয়তো সেখানে ভালো ক্যামেরা পাবেন বাট পারফরমেন্সটা এটার মতো পাবেন না। পোকো ডিভাইসগুলোকে বেসিক্যালি মানুষ চিনেই থাকে এর পারফরমেন্সের জন্য। সো আপনি যদি পিওর পারফরমেন্স ফ্রিক হয়ে থাকেন এই ডিভাইসটা আপনার জন্য। তাছাড়া এই পারফরমেন্সের পাশাপাশি এখানে কিন্তু আপনি গুড কোয়ালিটি ডিসপ্লে, গুড কোয়ালিটি স্পিকার এবং ওভারঅল ভালো একটা বিল্ড কোয়ালিটি সমৃদ্ধ ফোন পেয়ে যাচ্ছেন এই প্রাইস রেঞ্জের মধ্যে। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আজকের বিদায় নিচ্ছি এখান থেকেই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট নুরনবী জনি সাইনিং আউট, অ্যান্ড আই লাভ ইউ 3000।